স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। আগামী নির্বাচন নিয়ে তৎপর রাজনৈতিক দলগুলো চলছে দল গঠন সহ নানা বক্তব্য। বিএনপির ভিশন নিয়ে আছে নানা কথা, কতটা পূরণ হচ্ছে জনগণের প্রত্যাশা, এসব নিয়ে আজকের আলোচনা কথার ভিশন। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং বাসদ নেতা রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আপনার কাছে প্রথমে আসি যে গত কয়েকদিনে সত্যিকার অর্থে রাজনীতির একটা বড় আলোচনার মধ্যেই চলে এসেছে খালেদা জিয়ার ঘোষিত ভিশন 2030, এবং সেখানে আমরা দেখছি যে ভিশন 2030-তে অনেক বিষয়ই বলা হয়েছে। 256টা দফায় আমরা খালেদা জিয়ার কাছ থেকে কিরকম দেশ হতে পারে 2030 নাগাদ সেটি আপনারা বলেছেন। তো সেই ক্ষেত্রে মূল বিষয়গুলি কোন জিনিসগুলি, কোন ভিশনগুলি একটু বেশি গুরুত্ব দিয়ে জনগণের কাছে নিয়ে যাচ্ছে না? আমি এই ভিশনের মাঝ দিয়ে আমরা আমাদের রাজনৈতিক দর্শনটা এবং বিএনপির মানে এই দেশ, এই দেশের জনগণ, এই জাতি, এদের নিয়ে যে ভাবনা চিন্তাটা, এটা কি সেটা আমরা ডকুমেন্টারি দেশের জনগণের সামনে, দেশবাসীর সামনে এটা তুলে ধরেছি। এবং এর আগে আওয়ামী লীগও তাদের ভীষণ দিয়েছিল একবার আগের ইলেকশন আগে। আমার মনে হয় যে প্রত্যেক রাজনৈতিক দলেরই, ছোট হোক বড় হোক, যে আদর্শেই বিশ্বাস করুক না কেন, দেশের জনগণকে নিয়ে কি ভাবছে, তার কমিটমেন্টটা কি, এটা কিন্তু এভাবে ডকুমেন্টারি তুলে ধরা উচিত। এটা একটা মানে নতুন ধরনের একটা উপলব্ধি এবং এক ধরনের উদ্যোগ, যেটা মানে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটিও সৃষ্টি করবে। আমি একটা ভিশন দিলাম, আবার তার থেকে নিয়েই আমি নির্বাচনী ইশতেহার মানে ঘোষণা করলাম। নির্বাচনের পরে অন্তত একজন পিপল দ্বারা তো বলতে পারবে যে এই কথাগুলো আপনি বলেছিলেন, আপনার এই কথায় আকৃষ্ট হয়ে আমরা আপনাকে সমর্থন দিয়েছি, এখন সেটা কি হলো। এটা একটা কমিটমেন্টের জায়গা, এটা একটা দিক। এবং একসঙ্গে মানুষও মিলিয়ে দেখতে পারে যে আমার আকাঙ্ক্ষার সঙ্গে দলের আকাঙ্ক্ষা কতটুকু মিল আছে, এটা মিলিয়ে দেখতে পারে। এবং যে কারণে এটা নিয়ে ব্যাপক মানে দেখবেন আপনি বড় বড় পত্রিকাগুলোতে এখানে পোস্টেরিটল লেখা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানান কথা হচ্ছে, ডেইলি টকস হচ্ছে বিভিন্ন। আমি তো আজ নিয়ে 2-3 দিন মানে বিভিন্ন জায়গায় কথা বললাম, এগুলো হচ্ছে। ইটস গুড, এটা ভালো। এই বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ দিকগুলো যেটা এখানে বলা হয়েছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। এটা ঠিক যে বাংলাদেশে যে ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক, এটা যে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, বাট ইভেন দেন ইউনিটারি ফর্মের জায়গায়ও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কোনো বাধা নেই। এখানে কোনো বাধা নেই, কিন্তু হতে পারে। যেমন লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন যার জায়গায় আমরা লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করতে চেয়েছি। অতীতে আমি কোন জায়গা পারি নাই, কোথায় আমার সীমাবদ্ধতা ছিল, বা মানে সরকার কি পাচ্ছে না, এটা নিয়ে আমাদের সমালোচনা নাই। আমাদের কথা হলো যে ভীষণটা হলো ভবিষ্যতের আমাদের বিয়েটা। তো আমরা এই কাজগুলো হওয়া দরকার আমাদের দেশে মনে করি। যে এখানে আপনার মানে পার্লামেন্টের পরে একটা আপার হাউস, যেমন ইন্ডিয়াতে আছে আপনার রাজ্যসভা, বিধানসভা, যেমন আমেরিকায় আছে, যেমন ইংল্যান্ডে আছে, যেমন পাকিস্তানে আছে, যেমন শ্রীলঙ্কা আছে, যেমন ফ্রান্সে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায়। সেখানে একটা ক্ষমতার ভারসাম্য এবং যারা এই যে বুদ্ধিজীবী, যেমন আপনাদের মতো লোক, নাম করা জার্নালিস্ট, নাম করা ডাক্তার, নাম করা মানে বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে এদের পেশাভিত্তিক বিভিন্ন প্রতিনিধি দল ওয়াইজ ভাগ করে নিয়ে যদি আমরা একটা আপার হাউস করতে পারি এবং অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। পার্লামেন্টে যে জিনিসটা মানে আমরা পাস করলাম, সেটা আবার আমি প্লেস করলাম আপার হাউসে, দুই পক্ষে ভোট নিয়ে, তারপর ফাইনালি এটা মানে আবার পার্লামেন্টে বিল আকারে আসলো। অতএব এটি একটা মানে আমাদের ক্ষমতার ভারসাম্যের কথা চিন্তা করে এটা আমাদের লক্ষ্য। প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে সেখানেও আপনারা চিন্তা আমরা করছি। কিন্তু এই সবকিছুই করতে হলে যেটাই মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় না গিয়ে এই পরিবর্তনগুলি করা সম্ভব না। সেই ক্ষেত্রে ক্ষমতায় যাওয়ার যে আমাদের সামনে পথটা কি, সেটা প্রথমত যে বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি একটি রাজনৈতিক দল যে 5 বার ক্ষমতায় গিয়েছে। জিয়াউর রহমান গিয়েছেন ক্ষমতায়, আপনার জিয়াস ডেট, তখন আপনার সাত্তার সাহেব ক্ষমতায় ছিলেন। তারপরে বেগম জিয়া 3 টার্মে প্রধানমন্ত্রী ছিলেন।
অতএব 5 বার ক্ষমতায় গিয়েছিলেন। এমন না যে এটা একটা অলিক কল্পনা বা স্বপ্ন, যে বিএনপি স্বপ্ন দেখছে ক্ষমতা যেতে পারে, এটা তা তো নয়। অবশ্যই যে কোনো তাই না? রাজনৈতিক দলেরই আচ্ছা, উদ্দেশ্য এবং থাকে এবং এবং ক্ষমতায় হতে যাওয়ার। পারে। যেমন আমরা যদি বলি আওয়ামী লীগ আর জীবনে ক্ষমতা যাবে না, এটাও যেমন বলা ঠিক হবে না। আবার আওয়ামী লীগ যদি বলে বিএনপি আর জীবনে ক্ষমতা যাবে না, এটাও ঠিক হবে না। মানে এই যে মানে কথায় কথায় বলবেন, একটু পরেই বোধহয় আমাদের মানে অত্যন্ত আমার বন্ধু মানুষ এবং আমার ভাই রহমান ভাই তো বলতে পারেন যে 2000 মানে সে কি 5 জানুয়ারিতে জানলাম, 5 জানুয়ারিতে আমরা যাইনি, আমাদের কারণ তো ছিল। যেমন উনরা ওই যে আপনার 7th 1/11 হলো, উনরা মনোনয়নপত্র দাখিল করলেন, নির্বাচন করবেন, আবার উইথড্র করলেন। নিশ্চয়ই তাদের কারণ ছিল, তাদের কারণে তারা করেছেন। আবার আবার মানে ওই যে 86-এর নির্বাচনে উনরা আসলেন, বিএনপি গেল না, এর সাথে ওদিন যখন নির্বাচন হলো, প্রথমে উনরা বলেছিলেন নির্বাচন করব না এবং নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান, আবার উনরা নির্বাচনে গেলেন, আবার 80 কেউ গেল না। এই যে যে মানে ইতিহাস অবশ্যই সবসময় ঘটনার প্রবাহ। রাজনৈতিক দল নানান তো হিসেবের মধ্যে দিয়ে হয়। আমার কিন্তু এইখানে সামনের নির্বাচনের কথা বলি। 30 সালের ব্যাপারে আমরা ভিশনটা পাচ্ছি ক্লিয়ার, কিন্তু 18 বা 19-এ যে নির্বাচন সেইটা সম্পর্কে ভিশনটা আমরা খুব ক্লিয়ার 18 পাচ্ছি বা না। 19-এ বা 17-এ যখনই নির্বাচন হোক, দেখেন বিএনপির মূল লক্ষ্য কিন্তু নির্বাচন। কারণ বিএনপি একটু এটা কিন্তু ওই যে কামরুজ্জামান, সরি আমাদের এই যে আমাদের রাজিকুজ্জামান রতন ভাইদের মানে দর্শন কিন্তু আমাদের দলে নাই। মানে ওনারা হয়তো সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করবেন, এটা এটা একটা পথ। বিএনপি তো সশস্ত্র মানে বিপ্লবের পার্টি না। বিএনপিকে নির্বাচনে যেতে হবে, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এটা একটা বুর্জোয়া মানে এবং সব মিলিয়ে একটা বুর্জোয়াও বলবো না, বিএনপি একটি জাতীয়তাবাদী দেশপ্রেমী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। এর পথটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। এই যে নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় যাওয়া, এটা আমরা নির্বাচনে যেতে চাই, নির্বাচন যাব আমরা, কিন্তু আমাদের সেই কথা হচ্ছে যে সেই নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার প্রয়োগ, এটা নিশ্চিত হতে হবে। জনগণ তার মানে দেশের মালিক হচ্ছে জনগণ, যে কথাটা আমাদের ভীষণও বলেছি যে জনগণকে তার মালিকানা ফেরত দিতে হবে। মালিকানা জনগণের হাতে নেই, কারণ জনগণ যে ইট ইজ এ পিপলস রিপাবলিক অফ দি আর্টিকেল 1-এ বলা আছে যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা জনগণের রিপাবলিক। তো জনগণের যে রিপাবলিক, সোভরেন রিপাবলিক, সার্বভৌম প্রজাতন্ত্র, এই সার্বভৌমত্বটা থাকে জনগণের হাতে, দেশের সার্বভৌমত্ব। যে অল পাওয়ার মানে সোভরেন পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল। এই জনগণ সেই পাওয়ারটা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। কিন্তু দেশের জনগণ 5 জানুয়ারি নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোট দেয় নাই, এবং জনগণ বয়কটেড দ্য ইলেকশন। কী কারণে? যে 150 মানে 4 সিটস আর ডিক্লার্ড উইদাউট ইলেকশন, মানে সেখানে কেউ পাওয়া যায়নি যে কোনো ক্যান্ডিডেট হবে, এবং 150 সিটস হয়ে গেলেই কিন্তু গভর্নমেন্ট ফর্ম করা যায়, 151 হলেই। কারণ তারপরে কিন্তু পরবর্তী নির্বাচন 6 মাস 9 মাস পরে হলেও অসম্ভব ছিল না। তারপরে দেশের জনগণের মাঝে যে ভোটটা, জনগণের ভোট যে 151-এর মধ্যে নাই, দ্য অ্যাবসোলুট মেজরিটি অ্যান্ড ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ মেজরিটি, তাহলে হাউ কুড ইউ সে দ্যাট দিস ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ? এটা গভর্নমেন্ট ঠিক আছে, কিন্তু এখানে তো অবশ্যই সেটা আমি রহমান ভাইয়ের কাছ থেকেও কেউ জানতে চাইবো, কিন্তু আপনার কাছে আমি আবার আসবো। রহমান ভাই, আপনার কাছে এই প্রেমিসে একটু প্রথমেই জানবো যে ভিশন যখন ঘোষণা করলো বিএনপি, একটা যে সব রাজনৈতিক দলে আমরা প্রথমেই যেটা নিতারা বলছিলেন যে আসলে প্রত্যেকেরই একটা ভিশন থাকা দরকার, তাহলে আমরা জানতে পারি যে দলটা কোথায় যেতে পারে, কিভাবে যেতে পারে, সেগুলি নিয়ে নানান অবজারভেশন থাকতে পারে। ফলে খালেদা জিয়া যে ঘোষণাটা করলেন, তার দলের কতগুলি লক্ষ্য নির্ধারণ করে দিলেন, সেটি একটা রাজনৈতিক কর্মী হিসেবে আপনি প্রথমে কিভাবে দেখছেন, তারপরে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখছেন সেটি জানতে চাই। আমি ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক কর্মী হিসাবে আমি বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এটাকে প্রথমত দেখব যে ওনার একটা রাজনৈতিক কৌশল, এবং বিএনপির নেতা কর্মীদের মধ্যে যেই ধরনের একটা হতাশা বিরাজ করছিল যে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, বিএনপি নির্বাচনে এই দলকে যদি না নেয় তাহলে এর পরিণতিটা কি হবে।
আমার মনে হয় যে এটাকে ভীষণ না বলে আমি বলবো এটা বিভীষণ। কারণ এর মধ্যে চিন্তা করুন, আমি নতুন কোনো তথ্য বা নতুন কোনো উপাত্ত বা নতুন কোনো নির্দেশনা বা নতুন কোনো কথা এর মধ্যে পাইনি সত্যিকার অর্থে। এটি একটি কি বলে যে ভিশন নামে একটা কর্মসূচি দেওয়া প্রয়োজন, তাই বিএনপি এবং খালেদা জিয়া দিয়েছে। আপনাকে যদি আমি একটা উল্টো প্রশ্ন করি যে উনি এই 2030 সালের ভিশনের মধ্যে মুদ্রা কথা যেটি বলেছেন যে এই বাংলাদেশটাকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চান, তো এটা তো 2021 সালের মধ্যেই একটা মধ্যম আয়ের দেশে পরিণত করার কথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন এবং একটা রোড ম্যাপ তৈরি করেছেন। এবং 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাসবাদ মুক্ত একটা দেশ হিসেবে এই জাতিকে তিনি উপহার দিতে চেয়েছেন এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি প্রায় দ্বার প্রান্তে। তো সেই জায়গায় 2030 সালের এই 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 লক্ষ্যকে সামনে নিয়েই একটা ভীষণ ঘোষণা করার অর্থই হবে যে এটি নিহায়ত একটি রাজনৈতিক কৌশল এবং বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা একটা হতাশাগ্রস্ত ছিল তাদেরকে নির্বাচনমুখী করবার একটা পথ অবলম্বন তিনি করেছেন। রহমান ভাই, এখানে একটা জিনিস দেখেন যে আমরা এখন ধরেন এই বছরের এই অর্থ বছর শেষ হলে 1600-র একটু উপরে হবে আমাদের ডলার হিসেবে মাথাপিছু আয়। খালেদা জিয়া যে ভীষণ উপস্থাপন করেছেন সেখানে বলছেন যে তিনি 2030-এর মধ্যে এটাকে $5000 উন্নীত করতে চান, তারা সেভাবেই এটা অর্থনৈতিকভাবে সাজাবেন। ফলে সেক্ষেত্রে তো আমি দেখছি আওয়ামী লীগের সঙ্গে কোনো বিরোধ নেই, আওয়ামী লীগ যেই পথে যাচ্ছে বিএনপিও একই পথেই যেতে চাচ্ছে। ফলে এখানে সমস্যাটা কোথায়? না, যদি ভিন্ন কোনো পথ না থাকে, ভিন্ন কোনো জায়গায় যদি আপনি না দেখেন, তাহলে আমরা খুশি হতাম, জাতি খুশি হতো, দেশ খুশি হতো যে উনি যদি বলতেন যে 2021 সালের যেই রূপকল্প বাস্তবায়নের লক্ষ্য স্থির করেছেন বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেই রূপকল্প বাস্তবায়নের জন্যে বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা সেই রূপকল্প বাস্তবায়নে একটা সহায়ক ভূমিকা পালন করব। এ কথাটি যদি তিনি বলতেন তাহলে তো আমার মনে হয় যে এর কোনো বিরোধ বা কোনো বিসংবাদ বা কোনো বিতর্কের জায়গা তৈরি হতো না। আমার প্রশ্নটা হলো, যেখানে আজকে এই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের আজকে মাথাপিছু আয় 1400 প্রায় কি বলে $26 মতো তিনি নিয়ে এসছেন, অ্যান্ড ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। এবং 8 বছরের মাথায় তিনি আজকে বাংলাদেশের মানুষকে প্রায় 16,000 মেগাওয়াট বিদ্যুৎ তিনি দিয়েছেন এবং গোটা বাংলাদেশের সমীক্ষায় আমার সর্বশেষ জানা মতে প্রায় 82% বিদ্যুৎ সারা বাংলাদেশের সংযোগ ইতিমধ্যে হয়েছে এবং বাকিটা 2021 সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে। এবং বাংলাদেশ আজকে সমৃদ্ধির জায়গায়, ধরেন আপনার জাতিসংঘ কর্তৃক নির্ধারিত যেই এমজিডি, সেটি লক্ষ্য পূরণের আগেই কিন্তু, নির্ধারিত সময়ের আগেই কিন্তু সেই লক্ষ্য পূরণ বাংলাদেশ করতে সক্ষম হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন নতুন করে একটা ভিশন জাতির সামনে উপস্থাপন করা, এটি আমরা নিহায়ত মনে করি যে একটি রাজনৈতিক অপকৌশল এবং একটা তামাশার মতোই আমাদের কাছে মনে হয়েছে। দুই নম্বর হলো যে এই ব্যাপারটি কিন্তু বাংলাদেশের কোনো সাধারণ মানুষের কাছে কোনো আবেদন সৃষ্টি করতে পারে নাই। সুতরাং আজকে আমি বিএনপি আমার
বন্ধু নেতা এরা চৌধুরী, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তিনি কিন্তু আগে জাতীয় পার্টির নেতা ছিলেন এবং জাতীয় পার্টি থেকেই তিনি মন্ত্রী ছিলেন এবং জাতীয় পার্টি থেকে তিনি আজকে বিএনপির রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করা বা বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তা আমি ধন্যবাদ দেই যে হ্যাঁ, হতেই পারে যে আজকে তিনি রাজনৈতিক দিন বদলের জায়গা থেকে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করতে পারেন, একথা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তাকে একটা কথাই বলবো যে আজকে এই ধরনের গোটা জাতিকে বিভ্রান্তির জায়গায় না নিয়ে বরং আমাদের লক্ষ্য যদি এক হয় যে আমরা দারিদ্র্য বিমোচন করব, আমাদের লক্ষ্য যদি এটাই হয় যে আমরা ক্ষুধামুক্ত একটা বাংলাদেশ গড়ব, আমাদের লক্ষ্য যদি এটাই হয় যে আমরা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ব, তাহলে 2021 সালের যেই পরিকল্পনা বা যেই রোড ম্যাপটি বা যেই রূপকল্পটি আজকে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেই ক্ষেত্রে তাকে সাহায্য করাটাই হবে একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ। এবং আমি মনে করব তার অংশ হিসাবে বিএনপিকে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেই দায়িত্বশীল ভূমিকা তারা পাবে। সেটা আপনারা যদি তাদেরকে তাদের মতো করে তারা যেরকম চায় যে এরকম পরিবেশ হইলে তারা আসবে, সেটা নিশ্চিত করার দায়িত্ব তাহলে অবশ্যই আপনাদেরকে নিতে হবে। সেটা যদি তাদেরকে যদি আপনারা আস্থায় নিতে পারেন তাহলে নিশ্চয়ই তারা নির্বাচনে যাবে। আমরা এটা পরে আপনার কাছে এই বিষয়ে আবার ফিরে আসবো যে কিভাবে আপনারা তাদেরকে আস্থায় নিয়ে আসবেন, কারণ সত্যিই তো এটা পারস্পরিক আস্থার মধ্য দিয়েই নির্বাচনে যাবে, কারণ নির্বাচনটা আওয়ামী লীগেরও না বিএনপিরও না, নির্বাচনটা সারা বাংলাদেশে। সেটা আমরা আপনার কাছে জানতে চাইবো। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আমরা একটা বিরতির পর ফিরে আসব যে এই ভিশন এবং আমরা যে কথাগুলি সবকিছুর মানে খালেদা জিয়ার বক্তৃতাতেও আমরা দেখেছি যে এটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছে। আমরা রাজনৈতিক সংস্কৃতির বেশিরভাগই দেখি যে আমরা অনেক বেশি অতীত নিয়ে চর্চা করতে পছন্দ করি, বড় দলগুলির মধ্যে আমরা সেটাই দেখি। বর্তমানে ভিশনের ভিতরেও কিন্তু আমরা বর্তমান অনুপস্থিত দেখি যে এই মুহূর্তের সংকটগুলি কিভাবে আমরা সমাধান করব, কিভাবে আমরা সামনে নির্বাচনের সব দলগুলিকে এক জায়গায় নিয়ে আসব, কিভাবে আমরা এখনকার অন্তত বলবো যে আমরা হরতাল হবে কিনা, র্যাব থাকবে কিনা, এরকম যেই প্রশ্নগুলি মানুষের সামনে আসে, রামপাল বন্ধ হবে কিনা, সেগুলি কিন্তু আমরা ভিশনের ভিতরে দেখি না, কারণ আমরা একই লক্ষ্যে যেতে চাই কিন্তু পথ আলাদা। রতন ভাই, আপনার কাছ থেকে যখন আমরা ফিরে আসবো তখন এই বিষয়গুলি একটু জানতে চাইবো। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রাজিকুজ্জামান রতন, যেটি জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতের অনেক গল্পই আমাদেরকে বলা হচ্ছে, পরিকল্পনার কথাই বলা হচ্ছে, কিন্তু বর্তমানে কি কি জিনিস কিভাবে করা হবে সেগুলি খুব স্পষ্ট নয়। আপনাদের কাছে কি মনে হয়? প্রতিটি রাজনৈতিক দলেরই তো একটা মিশন থাকে এবং একটা ভিশন থাকে। হ্যাঁ, কখনো সেটা প্রকাশ্য থাকে, কখনো প্রকাশ্য থাকে না। আমরা এখন যেটা দেখছি যে একটা ভিশন দেওয়ার যে একটা ভীষণ হিড়িক পড়েছে এবং ভিশন নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে। তার মধ্যে দেখুন 2007 সালে প্রথমে আমাদের এখানে নাগরিক সমাজ একটা ভিশন সংক্রান্ত আলোচনা শুরু করলেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটার ভিশনটা কি হবে। এবং তারপরে 2008 সালে আমরা দেখলাম আওয়ামী লীগ প্রথমে 2021 সালের একটা ভিশন এবং তারপরে এটাকে এক্সটেন্ড করে 2041 সাল পর্যন্ত তাদের একটা ভিশন ঘোষণা করলো। তখন মনে হলো যে তাহলে বিএনপিরও একটা করা উচিত। না, এক্সটেনশন না, এটা ধারাবাহিকতা। আচ্ছা, ঠিক আছে, ধারাবাহিকতা মানে 21 থেকে 41 পর্যন্ত গেলেন। এখন একটা ভিশন কেন হবে? কেউ মনে করে যে আমি ক্ষমতায় নিশ্চিত যাচ্ছি অথবা আমি ক্ষমতায় আছি, ফলে আমি ক্ষমতায় থেকে এটা করব। আবার কেউ মনে করে আমার ক্ষমতায় যাওয়াটা অনিশ্চিত, ফলে ক্ষমতাটা অনিশ্চিত, ক্ষমতায় যাওয়ার পথে জনগণকে আমি আমার পক্ষে আনতে চাই, সেজন্য জনগণকে পক্ষে আনবার জন্য একটা ভিশন। আর একটা মত হতে পারে যে আমি ক্ষমতায় আছি কি নাই এটা বড় কথা নয়, কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটা তো আছে, আমাদের আগেও বাংলাদেশ নামক রাষ্ট্রটা ছিল, আমাদের পরেও থাকবে। তাহলে রাষ্ট্রটাকে কোন জায়গায় আমরা নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে একটা জনমত গড়ে তোলা এবং তার পক্ষে একটা সামাজিক মতামত গড়ে তোলার জন্য একটা ভিশন হতে পারে। কিন্তু এখন যে ভিশনটা আছে সেই ভিশনটার সামনে একটা মিশন আছে। সেই মিশন কি 2018 সালের পরে কিংবা 2019 সালে নির্বাচনটাকে আমরা কিভাবে দেখতে চাই, এটা হলো হিডেন মিশন, কিন্তু এক্সপ্রেসড হয়েছে একটা ভিশনের মধ্যে দিয়ে। ফলে সেইটা তারা কি করবেন, সেখানে কমিটমেন্টটা কি হবে, অ্যাকাউন্টেবিলিটিটা কি থাকবে, ট্রান্সপারেন্সিটা কি থাকবে।
আমরা বিএনপির ভিশন নিয়ে যখন আলোচনা করছি তখন দেখলাম যে তারা বললেন যে তারা অ্যাকাউন্টেবিলিটি আনবেন, একক কর্তৃত্বটা দূর করবেন। তাহলে আমাদের সংবিধানের যে 70 অনুচ্ছেদটা আছে, যেটা থাকলে ওই একক কর্তৃত্ব কোনোভাবেই দূর করা যাবে না, সে ব্যাপারে কি তারা কোনো কথা বলেছেন? আচ্ছা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক কথা হয়েছে, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য র্যাব নামক যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করা হয়েছিল এবং যেটা নিয়ে এখন অনেক কথা আছে, সে ব্যাপারে মতবাদটা কি হবে? বলা হয়েছে যে আমাদের পরিবেশ, প্রকৃতি, এগুলো আমাদের রক্ষা করতে হবে। তো পরিবেশ প্রকৃতি নিয়ে গোটা দেশে যে আন্দোলনটা হচ্ছে, সেই রামপাল সংক্রান্ত তাদের বিষয়টা কি হবে? আবার দেশটাকে একটা মধ্যম আয়ের দেশে নিয়ে যাবেন। এখানে একটা আমি বলবো একটা মানে আর্থিক হিসাবের একটা গোলমাল আছে। সেটা কিরকম? $1000 থেকে $4000 পর্যন্ত আয় থাকলে সেই দেশটাকে বলা হয় নিম্ন মধ্যম আয়ের দেশ। $4000 থেকে $12000 পর্যন্ত আয়ের কাঠামো থাকলে তখন একটা মধ্যম আয়ের দেশ। ফলে আমরা কিন্তু একটা নিম্ন মধ্যম আয়ের দেশে আছি, কিন্তু বাইরে কিন্তু ব্যাপক প্রচার আমরা মধ্যম আয়ের দেশে চলে গেছি। আমাদের গত বছর ছিল সরকারি হিসাবে $1466, আজকে আবার তারা বললেন যে না, এবার এটা বেড়ে গিয়ে এটা প্রায় $1602 উন্নীত হচ্ছে। তাহলে যদি বলি গত বছর $1466 হলে 5 সদস্যের একটা পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা ছিল $48,000 টাকা, আর এবছর সেটা হবে 5 সদস্যের একটা পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা $53,000 টাকা। তাহলে আমাদের কতটা শ্রমিক পরিবার এই আয় কনজিউম করে, কতটা কৃষক পরিবার এই আয় কনজিউম করে, কতটা আমাদের শিক্ষক পরিবার কিংবা আমাদের সাধারণ নিম্ন আয়ের মানুষেরা করে। ফলে আমাদের যে মাথাপিছু আয়ের মাধ্যমে আমরা কিন্তু দেখছি মাথাপিছু বৈষম্যটা আকাশচুম্বী হয়েছে। ফলে আমরা যদি বলি যে আমরা মাথাপিছু আয় বাড়বে, তাতে কিন্তু আমাদের সবসময় খুশি হই না, অনেক সময় আতঙ্কিত হই যে বৈষম্যটা কি বিপুল পরিমাণে বাড়ছে, বৈষম্যের বোঝাটা শ্রমজীবী মানুষের উপর কীরকম বাড়ছে। বিএনপির ভিশনের মধ্যে মানে $5000 তার উন্নীত হবেন, কিন্তু বিএনপির ভিশনে কি বলা হয়েছে যে শ্রমিকদের মজুরির ব্যাপারে কি কথা বলা হবে? সেটা কিন্তু বলা হয়নি। আবার গণতন্ত্র, সমাজে গণতন্ত্রের কথা হবে, কিন্তু আমাদের শ্রম আইন 2006 সালে যেটা বিএনপি করেছিল এবং যেটাকে সংশোধন করেছে 2013 সালে আওয়ামী লীগ, সেই দুইটাতেই আইএলওর যে কনভেনশন ছিল, যে কনভেনশন রেটিফাইড হয়েছে 1972 সালে, সেখান থেকে একটা গণতান্ত্রিক শ্রম আইন করতে গেলে কনভেনশন নাম্বার 87 এবং কনভেনশন 98, যে শ্রমিকদের তাদের সংগঠন করার স্বাধীনতা এবং পছন্দ মতো নেতা নির্বাচনের স্বাধীনতা, এই দুটো যে কোনোটাই অ্যাকসেপ্টেড হয় নাই এবং নানা ধরনের যুক্তির বেড়াজালে সেটাকে আটকে রাখা হয়েছে বলে আইএলও তার একটা অবজারভেশন দিয়েছে। তাহলে আমাদের গণতান্ত্রিক সমাজ গঠনের পরিপূরক হিসাবে শ্রম আইনটা গণতান্ত্রিক হবে কিনা, আমাদের কৃষকদের জীবন মানটা উন্নত করার জন্য কি পদক্ষেপটা নেওয়া হবে। এই যে ধরেন হাওরে যখন আগাম বন্যা হলো, আগাম বন্যায় হাহাকারটা আমরা দেখেছি, কিন্তু আর একটা যে মানে দাদনের বন্যা ছিল, সেখানে যে 1000 টাকা দাদন নিয়েছে, বিনিময়ে ধান উঠলে 3 মণ ধান দিতে হবে। যে ধানের দাম সরকার নির্ধারণ করেছে যে 980 টাকা হলে তার উৎপাদন খরচটা মেটে, সেখানে কৃষককে কিন্তু আগাম ধান বিক্রি করতে হয় 330 টাকা, 335 টাকায়, কারণ ওই টাকাটা নিয়ে এসে কৃষিকাজটা করে। এখন এবং সেই ধান না উঠলে পরে দাদনদারের কোনো এটাতে কোনো অসুবিধা নাই, তার তো টাকা পেতেই হবে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে আমাদের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভিশনে কি আছে, অথবা বিএনপি যে ভিশন দিলেন সেখানে তার ভিশনটা কি আছে, এগুলো কিন্তু কোনো কিছুই আলোচনা নাই। কিন্তু আমরা সবাই আলোচনায় থাকলাম, উপরের স্তরের আলোচনার মধ্যে আছি যে মানুষ ভোট দেবেন অথবা যারা রাষ্ট্র ক্ষমতায় একটা বিরাট ভূমিকা পালন করেন অর্থনৈতিক ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ভিশনটা কি হবে এবং তাদের জীবনমান উন্নয়নের মিশনটা কি হবে, সেটা কিন্তু খুব বেশি আলোচনা আমাদের মধ্যে এখানে দেখি নাই। কিন্তু আমরা আলোচনা দেখছি কারণ এই ভিশনের আড়ালে আছে কিন্তু আগামী নির্বাচনটা। রাজিকুজ্জামান, আমরা এই ব্যাপারটাতেই নিতাই রায় চৌধুরীর কাছে জানতে চাই। খালেদা জিয়া প্রথমেই বলেছেন যে গণতন্ত্রটা এখন আমাদের একদিনে সীমাবদ্ধ হয়েছে, এটাকে বিস্তারিত করতে চান, সারা বছর ব্যাপী গণতন্ত্র। সেইটি আসলে কিভাবে করবেন আপনারা মনে করছেন? কিভাবে মানুষের মধ্যে এই গণতান্ত্রিক চেতনা, কারণ এটা শুধুমাত্র একদিনের ভোট না, এটা সত্যি শ্রমিকরা কিভাবে তাদের ন্যায্য অধিকার পাবেন? আমি বিষয়টা ক্লিয়ার করি। প্রথমত যে আগে আপনার প্রশ্নটাই ক্লিয়ার করি, তারপরে আমি সময় পেলে দু একটা উত্তর দেব। মানে বিএনপি একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে এই ইয়ের মাধ্যমে, ভিশনের মাধ্যমে। গণতন্ত্র এবং গণতান্ত্রিক সমাজ শুধুমাত্র ভোটের দিন একটা ভোট দিয়ে আসলাম আর দেশে গণতন্ত্র হয়ে গেল, এটা কিন্তু গণতন্ত্র না। গণতান্ত্রিক সমাজে কৃষক তার জমিতে স্বল্প মূল্যে সার চায়, বিনামূল্যে পানি চায়, এটা হলো কৃষকের গণতন্ত্র। ভূমিহীন কৃষক জমি চায়, এটা হলো ভূমিহীন কৃষকের গণতন্ত্র। বেকার যুবক চাকরি চায়, এটা তার গণতন্ত্র। জেলে জলের উপরে তার অধিকার চায়, এটা হলো তার গণতন্ত্র। অতএব যে সমাজ জনগণের এই গণতান্ত্রিক অধিকারগুলো
যেমন মানুষ শিক্ষা চায়, বস্ত্র চায়, অন্ন চায়, বাঁচার মতো বাঁচতে চায়, তার যাতায়াতের সুবিধা চায়, অর্থাৎ মৌলিক যে প্রয়োজনগুলো মেটাতে চায়, এটা হলো গণতান্ত্রিক সমাজ। এখানে আপনার ইউরোপের দেশগুলোতে বা আমেরিকায় অথবা ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় এ জায়গায় কিন্তু আপনার মানে সমাজতন্ত্র নাই। একমাত্র পূর্ব ইউরোপের কিছু কিছু দেশ বাদ দিয়ে এখানে সমাজতন্ত্র নাই, কিন্তু সেটা ওয়েলফেয়ার স্টেট সেখানে আছে, সেখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আছে। বিএনপি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কথা বলেছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা মানে শক্তিশালী করতে চায়, যেমন সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, সিভিল ব্যুরোক্রেসি, তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, বিচার বিভাগ। এই জায়গাতে যে মানে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে বা হয়েছে, সব কিছু ডিজঅর্ডার হয়ে গেছে, মানে সামবডি মাস্ট ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। বিএনপি বলেছে আমরা এইটাকে অর্ডারে ফিরে আনবো, এটা হলো বিএনপি ভিশন। এখন মানে তাহলে গণতান্ত্রিক সমাজের এটা চায়। এবং এই যে রতন ভাই যে কথাগুলো বললেন ভেঙে ভেঙে যে শ্রমিকদের এই যে আপনার এই কথাগুলো বা এই যে আমাদেরগুলো, এগুলো কিন্তু এক্সপ্রেসলি বলা হয়েছে, অত ডিটেলে বলা হয়নি। তো ডিটেলটা এর মধ্যে আছে, কিন্তু মানে এর ভিতরে আছে। যেমন আপনার প্রাচীন যুগে বা মধ্যযুগে একটা নায়িকার রূপ বর্ণনা করা হতো, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বর্ণনা করে আসতে হতো। আর যখন রবীন্দ্রনাথ বলল যে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, তখন আর তার সৌন্দর্য বর্ণনার প্রয়োজন হয় না। যেমন একটা ভিশনের মধ্যে হয়তো অত বিস্তারিত নয়, কিন্তু আপনি বলছেন যে রতন ভাই যে কথাগুলি বলছেন সেগুলি আপনারা একভাবেই আছে। কিন্তু উনার যে ভিশন, ওনার ভিশনটা উনি দেখবেন মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গির থেকে উনি ভিশন দেবেন, সেটা ডেফিনেটলি সেটা তো আরো আলাদা হওয়ার কথাই, সেটা বলবেন। আর এই যে আমার মধ্যম আয়ের দেশের যে কথাটা বলছেন, এখানে বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ তো নয়। এবং আমি রতন ভাইয়ের সাথে একমত, সেটা হচ্ছে যে এখানে যে আপনার শুভঙ্করের ফাঁক, যে মাথাপিছু আয়, এখানে আপনার অ্যাট লিস্ট অ্যাট প্রেজেন্ট আপনার 50% অপার ওয়াইড মেজরিটি পিজেন্টস মানে কৃষক, তারা দারিদ্র সীমার নিচে চলে গেছে। অবশ্যই সেটা অবশ্য আরেকটা আলোচনা যে এখন মাথাপিছু আয় বেড়েছে, কিভাবে আমরা বলতে খালি একটা রাস্তাঘাট কমায় আনতে পারবো। উন্নয়ন বলতে আমরা নিতাই চৌধুরী আপনার কাছে আবারও ফিরে আসবো, আমার একটা বিরতিতে যেতে হবে। রহমান ভাই, বিরতির পর এই যে এর আগে যেটি জানতে চাচ্ছিলাম যে বিএনপিকে যদি নির্বাচনে আনতে হয় তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে, এটা একটা বাস্তবতাই। কারণ আমরাও চাই সব দল আসুক এবং আওয়ামী লীগও নিশ্চয়ই সেইটাই চায়। আমরা এর মধ্যেও দেখেছি যে সব ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে সবাই বলেছেন যে আগামী নির্বাচনটা প্রতিনিধিত্বমূলক যাতে হয় সেই ব্যবস্থা তারা করবেন। এবং সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ভুলে যাই যে নির্বাচনের সময় আসলে নির্বাচন কমিশনই করে, ফলে কিভাবে আমরা সব দলই কমিশনকে আরো বেশি শক্তিশালী করতে পারি, তাদের উপরে আস্থা নিতে পারি, সেই আলোচনাটা এখন থেকেই হওয়া প্রয়োজন কিনা। রহমান ভাই, একটা বিরতির পর আপনার কাছে আসছি। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আব্দুর রহমান, আপনার কাছে আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, তার সেই প্রশ্নে যাবার আগে আমি ছোট্ট করে একটু জবাব দেই। আমার দাদা নিতাই রায়চৌধুরী, অবশ্যই উনি একজন প্রসিদ্ধ রাজনীতিবিদ, তো ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি যে উনি যে কথাগুলো বলেছেন কৃষকদের জন্যে আজকের সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটি করেছেন, এটা ইতিহাস বিরল ঘটনা। কিন্তু তার চেয়ে বেশি কেউ করতে চাইতে পারবে না তা তো না, সেটা চাইতে পারবে, কিন্তু প্রশ্নটা হলো যে যারা আজকে চাইছে তাদেরকেও তো তাদের অতীত ইতিহাস, নিকট অতীত ইতিহাস আমরা জানি, এবং এদেশের কৃষকও দেখেছে। এবং সেই কৃষকের শুধুমাত্র সার চাওয়ার অপরাধে কিন্তু 21 জন কৃষককে জীবন দিতে হয়েছিল। আর সেই সার শেখ হাসিনা ন্যায্য মূল্যে এবং বিনামূল্যে তাদের কাছে পৌঁছিয়েছে, এবং তাদের একটা রহমান ভাই, এটা তো আপনারা ইতিমধ্যে অন্তঃসার শূন্য বলে ফেলছেন, ফলে এইটা নিয়ে তো আর কোনো কথাই থাকে না। আমি সে আলোচনা যাচ্ছি না, যেহেতু উনি বলে ফেললো সেহেতু বলছি। তারপরে জলা যার জাল যার জলা তার, সে নীতিও কিন্তু আজকের সরকার প্রধান তিনি ঘোষণা করেছেন। যাই হোক, এ প্রসঙ্গটা গেল। আমি আজকে একটা কথা বলতে চাই যে নির্বাচনে বিএনপিকে আস্থায় আনতে হবে, জি আপনি বলেছেন। তো
আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বিএনপিকে আশ্বস্ত করতে চাই, নিতাই রায় চৌধুরীকে আশ্বস্ত করতে চাই যে আগামী দিনের নির্বাচনটি হবে একেবারেই নির্বাচন কমিশনের অধীনে, এবং সেই নির্বাচন কমিশনটি স্বাধীনভাবে এবং তার নিরপেক্ষ এবং যৌক্তিক জায়গা থেকে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে যেই সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করবে, সেই নির্বাচনকালীন সময়ের যে সরকার, সেই সরকার নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। এবং ওই নির্বাচনকালীন সরকারের সময় কেবলমাত্র রুটিন ওয়ার্ক ছাড়া আর কোনো কাজ ওই সরকারের থাকবে না। সুতরাং আমি আশ্বস্ত করতে চাই এইভাবে যে আজকের কিন্তু ইচ্ছা করলেই এই মিডিয়ার যুগে, এই আজকের আধুনিক ডিজিটাল বাংলাদেশের যুগে ইচ্ছা করলেই কিন্তু কেউ কারো পক্ষে নির্বাচনে প্রভাব খাটিয়ে ফলাফল পক্ষে নিতে পারবে না। আব্দুর রহমান ভাই, এই ক্ষেত্রে এই যে আশ্বস্ত করছেন আপনারা এখানে যেমন বসেছেন, সেরকম শুধু মানে যেখানে আমরা সাংবাদিকরা থাকবো না, শুধু রাজনৈতিক দলগুলি বসেও কি এই বিষয়ে নিজেদের মধ্যে আস্থার সম্পর্ক আরো বাড়ানোর সুযোগ আছে কিনা? যেটাকে আমি বলছি না যে বিএনপি যেটা বলছে যে আলোচনা অথবা সংলাপ, কিন্তু সেগুলির মাধ্যমেও, কারণ আমরা বলছি যে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন দরকার। আপনার কাছে যেমন মনে হচ্ছে যে আগামী নির্বাচনটা আপনারা খুব ভালো করবেন, সেটা আস্থায় নেওয়া দরকার। আবার বিএনপির তারা বলছেন যে যারা গত নির্বাচনটা করেছেন তারাই তো করছেন, ফলে আমরা কিভাবে আস্থা নিব? একই রকম যে কারণে কৃষকের জন্য বিএনপিকে আস্থায় রাখা যায় না। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আজকে আমাদের মানে সামগ্রিকভাবে আমাদের সোশিও ইকোনমি প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গাটাও কিন্তু আপনি আমি না চাইলেও মানুষ কিন্তু বদলে দিচ্ছে। আজকে রাস্তায় স্লোগান দেওয়া, রাস্তায় অবরোধ করার চাইতে মানুষ মনে করে যে এই সমাধানটা একটা আলাপ আলোচনার মাধ্যমে হওয়া উচিত, এবং সেই আলাপ আলোচনার কেন্দ্রবিন্দুটা জাতীয় সংসদ হওয়া উচিত। অবশ্যই। সুতরাং আমি মনে করি যে বিএনপির এই ব্যাপারে কোনো ভয়ের কারণ নাই, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নাই যে আগামী নির্বাচন কোনো ধরনের কি বলে যে একটা পক্ষপাতিত নির্বাচন হবে। আমরা আশা করি আপনারা যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটি যাতে বিএনপি সহ সবাই আশ্বস্ত হতে পারে, এবং সেই আশ্বস্ত হওয়ার ব্যাপারে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আবারও একটা বিরতির পরেই ফিরে আসব। এই আস্থার জায়গাটা তৈরি করার ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি? কারণ শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা ভিশন যেখানেই নিয়ে যেতে চাই কি না কেন, বর্তমানের উপরেই সেটা নির্ভর করবে যে আমরা এখন কিভাবে নিজেদেরকে আস্থায় নিতে পারি তার উপরে। এটা বিরতির পর ফিরে আসছি। আজকের বাংলাদেশে নিচ্ছে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রাজিকুজ্জামান, আপনার কাছে যেটি জানতে চেয়েছিলাম বিরতির আগে, যে একটা কোনো জায়গায় বর্তমানকে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার, যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে ভবিষ্যতের দিকে হাঁটতে পারবো। অবশ্যই আমাদের পথ আলাদা হবে। হ্যাঁ, বর্তমানকে গুরুত্ব দিতে গেলে যদি আমরা বাংলাদেশকে ভাবি, যে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বাংলাদেশের কৃষক। যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জিত না হয়, আর শ্রমিকের শ্রমে যদি আমাদের বৈদেশিক মুদ্রা না আসে, অথবা প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স যদি না আসে, তাহলে আমাদের প্রবৃদ্ধির যে আমরা চিত্রটা দেখছি এটা থাকবে না। ফলে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমাদের ওখানে। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 7ম বৃহত্তম যুবশক্তির দেশ। এই যুবশক্তি কর্মক্ষম যুবশক্তি হবে নাকি বেকার যুবশক্তি হবে, সেটা তাদের কর্মসংস্থানের বিবেচনা করা দরকার। তৃতীয়ত হচ্ছে আমাদের যেহেতু প্রাকৃতিক সম্পদ সীমিত, ফলে মানব সম্পদ বাড়ানোর জন্য আমাদের শিক্ষার উপর গুরুত্বটা দিতে হবে। কিন্তু আমাদের অর্থমন্ত্রী বললেন শিক্ষার ব্যয় 5 গুণ বাড়িয়ে দেওয়ার স্বপ্ন তিনি দেখছেন। তাহলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের দরজা তো টাকার জন্যই বন্ধ হয়ে যাবে। ফলে আমি যদি মনে করি কৃষক, শ্রমিক, ছাত্র এবং যুবক এরাই যদি বাংলাদেশের ভবিষ্যৎটা ভাবি, তাহলে এদের যেমন একদিকে তাদের কাজের ক্ষেত্র নির্মাণ, কাজের মূল্য নির্ধারণ, কাজের জন্য যোগ্য করে তোলা, সেটা যেমন দরকার, সাথে সাথে দেশের একটা গণতন্ত্রায়ন। আমরা যেন বলছি যে গণতন্ত্রের কথাটা যখন আসে, আমাদের এখন যে নির্বাচন পদ্ধতি আছে এখানে হচ্ছে উইনার টেক্স অল। যে জিতলো সে সব নিয়ে গেল, সে ঘাট, নদী,
সমস্ত কিছু দখল করতে পারবে, নিয়োগ বাণিজ্য করতে পারবে, বদলি বাণিজ্য করতে পারবে এবং জনগণের চেতনার মানটাকেও নামিয়ে দিতে পারবে। এইরকম জায়গায় যখন চলে যায় তখন রাজনীতিতে আর গণতান্ত্রিক মূল্যবোধটা থাকে না। আমরা এই জন্য বলেছিলাম নির্বাচনকে ওখান থেকে মুক্ত করতে হবে, যে মানি, মাসেল, মিডিয়া এবং ম্যানিপুলেশন, এই 4M, এবং এই 4M কে কাজ করার জন্য ওরা 3টা টার্গেট করে। একটা হলো ক্যাশ, একটা হচ্ছে করাপশন, একটা হলো কোয়ারশন। টাকা লুট করো, দুর্নীতি করো এবং অপরের উপর নিপীড়ন চালাও। তাহলে এটা যদি চলতে থাকে তাহলে দেশে কিন্তু ডেমোক্রেটিক ভ্যালুস থাকবে না। আবার আমার একটা জিনিস বলছি, এখন 2S এর ব্যাপার হচ্ছে, একটা হলো সিম্বল, একটা হলো সিস্টেম। একটা মার্কা হলে সব 7 খুন মাপ। আসলে এমন সিস্টেম করে ফেলো নির্বাচনের, ডিজিটাল সিস্টেম, যে ভোট পড়বে এখানে, গণবে ওখানে, এরকম একটা পরিস্থিতি যদি হয় তাহলে ভোট দিয়েও মানুষ কিন্তু তার সেই আস্থাটা পাবে না। আমি ভোট কি যথাযোগ্য দিতে পাচ্ছি, আমি কি ভোট কেন্দ্রে যেতে পারছি, অথবা ভোট দিলেও তা কি গণনার মধ্যে থাকবে। এরকম একটা অনাস্থার পরিবেশে দেশের গণতান্ত্রিক পরিবেশটা কিন্তু বিকশিত হবে না। সেই জন্য আমরা আমাদের দিক থেকে বলেছিলাম যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা যদি হয়, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিটা যদি হয়, টাকার খেলা, পেশিশক্তি এবং ধর্মের রাজনৈতিক ব্যবহারটাকে যদি বন্ধ করা যায়, তাহলে দেশে কিন্তু একটা গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করার পরিবেশ তৈরি হবে। আর তারপরে আমাদের থ্রাস্ট হচ্ছে আমাদের কৃষক, শ্রমিক এবং আমাদের যুবশক্তি, তাদের দিকে যদি নজরটা দিয়ে আমাদের পরিকল্পনাটা করা হয়, তাহলে আমরা একটা আছে না যে ভূতের পা পিছন দিকে, আমরা রাজনীতিবিদরা আলোচনা করতে গেলে সব পিছন দিকে শুধু আলোচনা করতে থাকি, সামনের দিকে আমরা একটু সামনের দিকে এগোতে চাই। আব্দুর রহমান ভাই, 1 মিনিটে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে যদি সত্যি আমরা সামনে যেতে চাই, সেক্ষেত্রে বিএনপির কাছ থেকে কি প্রত্যাশা আপনাদের, যাতে আমরা সামনের দিকে কোনো ধরনের বিরোধ ছাড়া এগিয়ে যেতে পারি? এক কথা বলবো, জি। বিএনপির কাছে প্রত্যাশাটা হলো যে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা তাদের আস্থায় নিয়ে অংশগ্রহণ করা এবং সত্যিকার অর্থেই সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে, গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকেই ব্যবহার করে আগামী দিনে এই সমাজ পরিবর্তনের ধারাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করবে বা করুক, এটাই আমাদের প্রত্যাশা। আমার মনে হয় খালেদা জিয়ার ভাষণ বা ভিশনের মধ্যেও এই বিষয়টা আছে যে প্রতিপক্ষের সঙ্গে কোনো ধরনের রেষারেষিতে না যাওয়া। এখানে আমার বক্তব্য হচ্ছে যে আমি বলেছি, রতন ভাই বলেছেন যে এক একটা রাজনৈতিক দলে এক একটা ভীষণ লিখিত বা মানে মৌখিক এটা থাকবে, কিন্তু আমাদের রহমান ভাই উনি যেভাবে মানে রিয়াক্ট করেন প্রথমেই, এটা ভীষণ না, এটা বিভীষণ, তার মানে কেন বিএনপির আবার ভীষণ দেওয়ার দরকার কি? আমাদের সাথে এক হয়ে গেলে মিলে নিলে এই সুরটা কিন্তু একদলীয় সুর, যে আমরা যেটা বলবো সেটাই করো, এখানে পার্থক্য আছে এটাই। আমরা বলছি যে না, আমাদের একটা ঐক্যবদ্ধ সংস্কৃতির প্রয়োজন। নির্বাচন, বিএনপি নির্বাচনমুখী দল, কিন্তু রাষ্ট্রযন্ত্র নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনে যদি আপনি 5 জন ফেরেশতা এনে বসা দেন বা 5 জন স্বর্গচ্যুত দেবতাকে এনে যদি বলেন যে আপনারা বসে এখানে নির্বাচন করেন, নির্বাচন সুষ্ঠু হবে না। রাষ্ট্রযন্ত্রের মাঝে, রাষ্ট্রযন্ত্র হলো সশস্ত্র বাহিনী, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, র্যাব, তারপরে ইয়েকে বলে যে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এরা সব রাষ্ট্রযন্ত্রের মানে বিভিন্ন অঙ্গ। এখন রাষ্ট্রযন্ত্র যদি আপনি দখলে রাখেন এবং আপনার ভিতরে যদি আপনার মানে পরিকল্পনা থাকে যে আমি নির্বাচন করব, এই জন্য আমরা নির্বাহী ক্ষমতাটা থাকছে না। এই জন্য কেন থাকবে না? এটা তো নির্বাচনকালীন সময়ে এখনকার যে সংবিধানের 15th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 days বিফোর ডিসলিউশন অফ পার্লামেন্ট। পার্লামেন্টও থাকবে, গভর্নমেন্টও থাকবে, পার্লামেন্ট কিন্তু বিলুপ্ত হবে না এবং 90 দিন পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সেই সময় নির্বাহী ক্ষমতাটা তো চলে যাবে, ইনঅ্যাক্টিভ, কিন্তু কত পার্লামেন্ট ডিসলভের 90 days পরে হলে অসুবিধা কিছু না। না, এখানে আমার শেষ হয়ে যায়, আমরা 1 মিনিট। তো এই জন্য আমার বক্তব্য যে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার দিতে হবে, সেই সরকারের অধীন ভোট তো দেবে জনগণ। জনগণ আপনার বেশি ভোট দিলে সেটা থাকছে একটা ওভারসাইটের জন্য। অসুবিধা কোথায়? নির্বাচনের পরে ওই সরকারকে বলতে পারেন যে তারা ওভারসাইটের জন্য যথেষ্ট দায়িত্ব পালন করেছে, সদিচ্ছা থাকে যে 90 দিনের জন্য একটা সরকার এসে এই দায়িত্ব পালন করে, সেটা পার্লামেন্টে বসে পার্লামেন্টকে আলোচনার কেন্দ্রবিন্দু। হ্যাঁ, পার্লামেন্ট হবে আলোচনা, কারণ পার্লামেন্টে যদি
হাইয়েস্ট স্কুল অফ দ্য নেশন। অবশ্যই নিতা আব্দুর রহমান এবং রাজিকুজ্জামান রতন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরাও চাই যে এমন একটা জায়গায় যেতে যেখানে সত্যিকার অর্থেই রাজনৈতিক সংস্কৃতিটা ভবিষ্যৎমুখী হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।